আমি তো বিএনপির লোকের সাথে জেল টেল খেটেছি, তাদের স্বীকারোক্তি আমি জানি। এই যে পেট্রোল বোমা, এই বোমাবাজি তারাই শুরু করেছে। আসাদ নূর খুব ক্লিয়ার যে আসলে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতেই যাবে না। হ্যাঁ, এই আহ্বানই আওয়ামী লীগের পক্ষ থেকে। এখন আমরা দেখছি যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামাত দুই দলই চেষ্টা করছে। যদিও তাদের দুই দলের হাতেই আওয়ামী লীগের ভোটাররা নানানভাবে নাজেহাল হয়েছে। এখন বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক দর্শন, এর মধ্যে কোনো ফারাক দেখেন কিনা? যেমনটি আমি আজকে আমার শিরোনাম করেছি যে ২ সাপের একই বিষ, দাঁড়িপাল্লার ধানের শীষ। তাদের রাজনীতিতে কি কোনো ব্যবধান দেখেন? মানে না, আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামাত যে চেষ্টা করছে ভিন্ন ওয়েতে, তো সেখানে ভোটাররা কি বিভ্রান্ত হবে নাকি তারা বুঝবে ২ দলের একই বিষ? আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা করাটাই তো এক ধরনের রসিকতা, যেখানে আওয়ামী লীগকে তারা নির্বাচনের বাইরে রেখেছে এবং ইতিহাস থেকে তারা শিক্ষা নেয় না। আওয়ামী লীগবিহীন যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে, কোনোটাই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেনি, এবারও পারবে না। এবার ভোটারদের ভোটের দরকার কি? তোমরা তো আওয়ামী লীগকেই রাখছো না। এই ভোটটাই যাই হচ্ছে, এইটা যে আসলে একটা নাটক, এটা যে এক ধরনের প্রহসন, এটা কে না জানে। তো এই চেষ্টার মধ্যে আবার আওয়ামী লীগের ভোটার টানা, এটা খুবই দুঃখজনক। আমি একটা মন্তব্য করতেই চাই। আমরা জানি তারেক জিয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে তার বাবার কলিগরা, অর্থাৎ মিলিটারিরা। এখন একটা দলের প্রধানের মেরুদণ্ড ভাঙা বুঝলাম, তার শিরদাঁড়া সোজা না বাঁকা, কিন্তু পুরো দলটা যে মেরুদণ্ডবিহীন, এখন এই পুরো দলের মেরুদণ্ড ভাঙলোকে, এই প্রশ্ন যদি আমি আপনাকে করি, আপনি হয়তো বলবেন গত 17 বছরে আওয়ামী লীগ এমন কাবু করেছে বিএনপিকে যে বিএনপি আর দাঁড়াতে পারছে না, তাদের নেতৃত্ব নাই। আমি এটার সাথে একমত না। আসলে বিএনপির পরাজয় হয়েছে জামাতের সাথে টাই আপের পর। তারা তাদের পুরো দলটাকে জামাতের কাছে, মানে জামাতকে দলে ঢুকিয়ে দলের ভেতরটা শূন্য করে ফেলেছে। এবং জামাত ইসলাম খুব ভালোভাবে এই বিএনপিকে শুষে নিয়েছে, বিএনপির নেতাকর্মীদের জামাতি করে ফেলেছে। এবং সেই ধারাবাহিকতা এখনও দেখেন তাদের নেতাকর্মীদের আচার আচরণ। আপনি এই ৩২ ভাঙার নেতৃত্ব কাদের ছিল? আপনি মানে একজন মুক্তিযোদ্ধার সন্তান এই ইশরাককে দেখেন, যে ৩২ ভাঙতে যায়, তার বাবা বঙ্গবন্ধুর সন্তানের বন্ধু ছিল এবং ওই ৩২ থেকে মুক্তিযুদ্ধের পুরো পরিকল্পনা হয়েছে। আমাদের এটা শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয়, এটা আমাদের একটা পুরো রাষ্ট্রের সকল নাগরিকের একটা গর্বের গৌরবের জায়গা। সেটা যারা ভাঙতে পারে, আপনি ওই বিএনপির কথা বলেন। বিএনপি তো এখনও জামাতের কাছে নিশ্চিহ্ন। এই বিএনপি জামাত তারা কোথাও কোথাও মারামারি করে, দেখায় অনেক কিছু। যখন বিএনপি বিপদে পড়ে তখন জামাতের বিরুদ্ধে দু একটা কথা বলে, আবার যখন জামাত বিপদে পড়ে বিএনপির বিরুদ্ধে কখনো কথা বলে, আবার যারা তখন উভয়ে বিপদে পড়ে তখন তারা এক হয়ে যায়। দেখেন, একটা কথা কিন্তু আমরা জানি যে ধর্ম এবং রাজনীতি দুটো একে অন্যের বন্ধু হয়। এটা রাষ্ট্রভেদে ধর্মের নাম ভিন্ন হয়, রাজনৈতিক দলের নাম ভিন্ন হয়, কিন্তু ভারতের দিকে তাকালে আপনি দেখবেন যখন রাজনীতিবিদরা কোনো একটা বিপদে পড়ে তখন তারা ধর্মীয় বিভিন্ন জিনিস নিয়ে আসে, আবার যখন ধর্ম বিপদে পড়ে তখন তারা রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিদের পাশাপাশি পায়। জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের চিহ্নিত মুনাফিকের দল। তাদের একদিকে আছে ধর্ম, তারা যখন ইচ্ছা ধর্ম বেচে। অপরদিকে এই যে বিএনপি, তাদের উৎপত্তি হচ্ছে চক্রান্তের মাধ্যমে। এবং এই বাংলাদেশের বিরোধী যত ধরনের পুনর্বাসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জিয়া যুদ্ধ করেছে, স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে পাঠ করেছে। সেই জিয়া বঙ্গবন্ধুর খুন পরবর্তী 15ই আগস্ট 1975 তার মতামত এবং পরবর্তীতে তার কার্যক্রম এবং তার হত্যা হওয়া, পুরো জিনিসটা একই সূত্রে গাথা। বিএনপি তো একটা ক্লাব, এটা তো রাজনৈতিক দল না, বিভিন্ন জায়গা থেকে আসে এবং এখানে একটা মজমা মেলায়। তো আমি মনে করি বিএনপির চেয়ে জামাত এখন শক্তিশালী। আপনি বরং ভাবতে পারেন জামাত এই ভোট তো খুব একটা মানুষ দেবেন না, এটা মানুষের। আমার জীবনে তো অনেকগুলো ইলেকশনে আমি ভোট দিই নাই, কিন্তু আমি তো আমেজ দেখেছি এইরকম, মানে চেতবেদ কিছু নাই কোনো মানুষের। ইলেকশন এর চেয়ে বরং রাজশাহী আর বরিশালে একটা ফুটবল ম্যাচ হলে মানুষের মধ্যে আরও বেশি আগ্রহ থাকবে, আমি নিশ্চিত। তো এই পরিবেশ করার মাধ্যমে তারা জানান দিচ্ছে যে আওয়ামী লীগ আগে যা করেছে, আমি অনেক সময় বলেছি ভোট দেয় না আওয়ামী লীগ, আমি তো দেখি ঠিকই করেছে আওয়ামী লীগ, কী উপায়? মানে এরা, মানে আওয়ামী লীগ খারাপ না ভালো এটা আমি তো মাপবো অন্য রাজনীতিবিদ দিয়ে। ওদের চেয়ে আওয়ামী লীগ কোথায় খারাপ ছিল? ওরা যা করছে, এই যে পরিস্থিতিটি, আওয়ামী লীগ তো কাউকে ব্যান করে না, আমি তো দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এদের চেয়ে ভালো ছিল। অন্তত ওকে, হ্যাঁ, রাজনৈতিকভাবে যদি কেউ দেউলিয়া হয়ে যায়, পেট্রোল বোমাবাজি যদি করে, আমি তো বিএনপির লোকের সাথে জেল টেল খেটেছি, তাদের স্বীকারোক্তি আমি জানি।
এই যে পেট্রোল বোমা, এই বোমাবাজি তারাই শুরু করেছে। পরে এটাকে যদি রাজনৈতিকভাবে কেউ ব্যবহার করে, এই দায়িত্ব আর আওয়ামী লীগের না। রাজনীতিতে যে সুযোগ পাবে সে দেবে, ফুটবলে যে যার পায়ে বল সে পারলে গোল দেবে, এটাই নিয়ম। এখন জামাতকে আমাদের সবাইকে থামাতে হবে, কারণ এইভাবে ভোট মানে মানে একটা দেশ দখল, সোজা সাপটা কথা। তাদের কাছ থেকে 1971-এর ইতিহাস আমরা দেখি, বলে গোলাম আজম অমক, এরা বীর মুক্তিযোদ্ধা। ওই গতদিন জুম্মা আমির যে বলছে অলি হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা, আবার তাদের সাইদি বলেছিল যে না না, এখানে চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল। সাইদি বাংলাদেশ টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছিল নারী নেতৃত্ব ইসলামে হারাম না। খালেদা জিয়ার নেতৃত্বে তারা কেন জামাত গঠন করে, জামাত কেন খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় ঐক্যজোট বলেছিল, কই কোরআন হাদিসে তো কোথাও নারী নেতৃত্ব হারাম করা হয়নি। এখন আবার বলছে যে নারীদের সামনে আসতে দেওয়া যাবে না, নারীরা বেশ্যা। তো এই তো সেই মুনাফিকের দল। এরা বলবে, আমি আমি নিশ্চিত ওরা বলবে, এই যে রাজশাহীর, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই মাসুদকে হত্যা করা, এর আগে তার পায়ের রক কেটে দিয়েছিল ছাত্রলীগ নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তারা বলবে যে আরে ভাই আমরা তো উপকার করেছি, ইতিহাস লিখবে যে ওর হাত পা ছিল না, এই 8-9 এত এত ছোট বাচ্চার জন্য সে দুধ আনতে যাচ্ছে, কষ্ট হচ্ছিল, আমরা মেরে ফেলেছি। ওরা বলবে তোফাজ্জলের মাথায় সমস্যা, গাড়ির তলায় পরে মরে যেত, তাই আমরা তাকে ভাতটাত খাওয়াইছি, তারপরে মেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওরা বলবে যে সাদ্দামের স্ত্রী সন্তান মারা গেছে, তা এখন সাদ্দাম এই জন্য একজন মনে কষ্টে থাকা লোক জেলখানা থেকে প্যারোলে যাবে তার স্ত্রী সন্তানকে দেখতে, তার চেয়ে ভালো করেছি তাকে আমরা প্যারোল দেই নেই, তার স্ত্রী সন্তানকে আমরা জেল গেটে পাঠিয়েছি। রাষ্ট্র কত, জামাত ইসলাম কত মহান, এই ধরনের ইতিহাস আমাদের শুনতে হবে। এই নারীদেরকে ধরে ধরে রাস্তায় পেটাবে আর বলবে যে এটা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এরা মসজিদ দখল করে মসজিদের মিম্বরে অস্ত্র রেখে সাধারণ মানুষকে হত্যা করবে, এবং এগুলোর নাম দেবে ধর্ম রক্ষার কৌশল। এবং এই আসিফ নজরুল, তাদের যারা দোসর বা এই মোনামি টোনামি যারা আছে, তারা এসে বলবে কই আমাকে তো পেটায় নাই। আসিফ নজরুল বলবে যে আমার তো দাড়ি নেই, কই আমার তো পিলারের সাথে বাইন্দা পেটায় নাই, কই আমার স্ত্রীর তো পুরো মুখ ঢাকা না, আমার মেয়েদের তো ছবি টবি আপলোড দেই, সেগুলো দেখে কেউ আপত্তি করলে আবার ডিলিটও করি, কিন্তু কই আমাদের মেয়ের ছেলেরা তো নিরাপদ আছে। তো যদি মানে আমাদের ইতিহাস এত নির্মমভাবে আমরা লিখতে চাই, তাহলে আমার মনে হয় যে এরকম হাত দুইটা একত্রিত করে বসে বসে তাকায় তাকায় দেখি। আর যদি না দেখি, তাহলে যার যতটুকু করণীয়, বঙ্গবন্ধু বলেছিলেন না, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, বন্দুক দিয়ে পেটাও, দা দিয়ে কোপায় ফেলো, ওইটা না, যার যা কিছু আছে। আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে, ওইটাও একটা আপনার এই যুদ্ধের একটা অংশ। আপনার এলাকায় কে কে এই ধরনের নৃশংসতা, এই পৈশাচিকতার সাথে যুক্ত, আপনি আর্কাইভ করে রাখেন, গুগল ড্রাইভে রেখে সেই গুগল ড্রাইভ লগ আউট করে দেন আপনার ফোন থেকে, কেউ বের করতে পারবে না। সুসময়ে এগুলোর সব বিচার হবে। সুতরাং ওই প্রস্তুতি যার যার জায়গা থেকে, এদের সুযোগ দেওয়া যাবে না। জি, ইনান, এই যে সুযোগ দেয়া যাবে না, এই চক্রান্ত, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত রুখতে হবে, এই জন্য আগামী 12 নির্বাচনের আগে ছাত্রলীগের পক্ষ থেকে কোন রকম কোনো কর্মসূচি আছে কিনা? এখন মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামা দরকার, অন্তত 12 ফেব্রুয়ারির আগে। কারণ সজীব ওয়াজেদ জয় বলেছেন যে এটি শেষ সুযোগ। কি প্রস্তুতি আছে আপনাদের? জি, ধন্যবাদ। আপনি যেটি বলেছেন যে কর্মসূচি কি রয়েছে, আমরা মূলত আমাদের যে ক্যাম্পেইন কর্মসূচি নো ভোট নো ভোট, এই ক্যাম্পেইন কর্মসূচিকে সামনে রেখেই কাজ করছি সারা দেশব্যাপী। আমরা অনলাইনে তো দেশে বিদেশে সব জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানে কাজ আপনারা হচ্ছে। ভার্চুয়াল থেকে, ইনান, আপনারা ভার্চুয়াল থেকে অ্যাকচুয়াল কবে হবেন? দেখুন, আমাদের মিছিল মিটিং হচ্ছে, একেবারে যে হচ্ছে না এমন নয়। যে গতকালকেও আমাদের চাঁদপুরে এগুলো কি কিন্তু আপনার ছাত্রলীগের মিছিল মিটিং মনে হয়, ইনান? হ্যাঁ, অবশ্যই ছাত্রলীগের ব্যানার দিয়ে কি ছাত্রদল করবে? না না না, ব্যানার থেকে যারা করছে তাদের কথা আমি বলছেন। ছাত্রলীগের মিছিল বলতে আমরা 5ই আগস্টের আগে যেই বড় মিছিল আমরা দেখেছি, সেই মানুষগুলি কি সবাই উধাও হয়ে গেছে? তারা কি নাই? তারা তো বেশিরভাগই বাংলাদেশে। হ্যাঁ, অবশ্যই তারা আছেন। প্রেক্ষাপট, সময়, সুযোগের কারণে অনেকে হয়তোবা নামতে পারছেন না। আসলে যেই পরিমাণ অত্যাচার, নির্যাতন, নির্মমতা, ভয়াবহতা, বর্বরতা ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর দিয়ে চালানো হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তো আসলে এখানে কাউকে আমরা দোষারোপ করতে পারছি না। কারণ সবাই সবার জায়গা থেকে নিজের জীবনের নিরাপত্তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আত্মগোপনে থাকতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরও আমাদের যে নেতাকর্মীরা বুক চিতিয়ে রাস্তায়, সেই আগস্ট থেকেই 5 আগস্টের পর থেকেই একেবারে 15 আগস্ট থেকে এখন পর্যন্ত, 15 আগস্টের কথা যদি আপনি মনে করেন, চিন্তা করে দেখেন, সেই রোকেয়া প্রাচী এবং আমাদের কিছু সাংস্কৃতিক কর্মী, ছাত্রলীগের কিছু সাবেক বর্তমান নেতাকর্মী বিন্দু কিন্তু সেই 15ই আগস্টে ধানমন্ডি 32 গেলেন, তাদের উপরে সেখানে হামলা হলো।
15ই আগস্টের আগের রাতে। এরপরে 15ই আগস্টে কিন্তু ধানমন্ডি 32-এ আমাদের দুইজন ভাইকে, একজন সাবেক ছাত্রলীগের এবং আরেকজন আওয়ামী লীগের কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের মমিন পাটোয়ারি ভাই, বাংলাদেশ ছাত্রলীগের একসময় সমাজসেবা সম্পাদক, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে 2024 সালের 15ই আগস্টে। এরপর থেকে তো কন্টিনিউয়াসলি মিছিল মিটিং এ বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে। এই যে টাঙ্গাইলে মমিন নামে একটা ছেলেকে কিছুদিন আগে একটি মিছিল থেকে ধরে নিয়ে গিয়ে চাঁদার দাবিতে মব মব করে তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তার পরিবারের কাছ থেকে অপহরণ করে তাকে টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে দেরি হয় বা না দিতে পারে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। এই বাস্তবতা তো সারা দেশ জুড়েই রয়েছে। তো এরপরও আমাদের যে নেতাকর্মীরা আর বুক চিতিয়ে জীবনের মৃত্যু ভয়কে তুচ্ছ করে পরোয়া না করে রাস্তায় নামছেন, তাদের প্রতি সেলুট, সালাম এবং শুভেচ্ছা। এবং আমরা বিশ্বাস করি যে এই যে প্রথম দিকে মিছিল ছিল 10 জনের, সেখান থেকে হতে হতে 500 জন পর্যন্ত আমরা মিছিল দেখেছি। সুতরাং এই 500 জনের মিছিলই দেখবেন খুব দ্রুততার সাথেই, আপনি যে কথাটি বলেছেন সুলতান আপা, খুবই সুন্দর একটি কথা বলেছেন যে এই কি সব নাকি, আমাদের কি হবে কি এরপরে। তো আপনার মূল কথাটা এরকম। তো এই 500 জনের মিছিল আপনি দেখবেন খুব দ্রুততার সহিত 5,000-এ পরিণত হবে এবং এই 5,000-এর মিছিল 50,000 হবে, 50,000 থেকে 5 লাখ, 5 লাখ থেকে কোটি মানুষের সমাগম এই বাংলার রাস্তায় হবে। এবং আমি এটি এর আগেও অনেকবার বলেছি, আপনি শুনেছেন কিনা আমি জানি না, যে শেখ হাসিনা তো বাংলাদেশে ফিরবেনই, এটি নিয়ে তো ডাউট হওয়ার কোনো অপশন নেই। উনি ফিরে কি করবেন সেটি ভিন্ন বিষয়, সেটি ভিন্ন আলোচনা, ভিন্ন প্রসঙ্গ। শেখ হাসিনা যেদিন ফিরবেন, উনি তো বিমান যোগেই ফেরার কথা, উনি যেখানে আছেন সেখান থেকে বিমান যোগেই ফেরার কথা। উনি বিমান যোগে যখন ফিরবেন, যেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওনার বিমানটি অবতরণ করবে, সেদিন ঢাকা শহরের পরিবেশটি কেমন হবে, এই কল্পনা যদি আমরা করি, এই চিন্তা যদি আমরা করি, এই ভাবনা যদি আমরা করি, তাহলে আপনি মানসপটে, আপনার চিন্তার মানসপটে আপনি দেখুন যে ওই উত্তরা, এয়ারপোর্ট, বনানী, কাকলী, বা ওদিকে একেবারে টঙ্গী, আব্দুল্লাপুর, গাজীপুর, হ্যাঁ, এদিকে আপনি যতদূর আসেন ঢাকা শহরের কোথাও আপনি দেখবেন তিল ধারণের ঠাঁই নেই, খালি দেখবেন মানুষ আর মানুষ। হ্যাঁ, তো এই প্রেক্ষাপট হবে, সেই কোটি কোটি মানুষের সমাগমের মধ্য দিয়ে শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, দেশরত্ন, জননেত্রী, বাংলাদেশের মানুষের সুখ দুঃখ হাসি কান্না মিলন বিরহের শেষ ঠিকানা বাংলাদেশে পদার্পণ করবেন, প্রত্যাবর্তন করবেন।